এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়ালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগেই নাম জড়িয়েছিল, আপনারা জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষজ্ঞ মহলের দাবি, তার এই যৌন কেলেঙ্কারি থেকে মানুষের চোখ ঘোরানোর জন্যই তিনি উন্মাদের মতো এই যুদ্ধ খেলায় নেমেছেন। কিন্তু ঘটনাটা কি? এই ধরনের তাবড় তাবড় নেতাদের, রাষ্ট্রীয় প্রধান যারা, তাদের এই ধরনের কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাচ্ছে। এত সিক্রেট, তারপরেও ঘটনাটার সূত্রপাতটা কোথায়? কে এই মহিমান লোক, যার সুতীক্ষ্ণ চিন্তাভাবনায় পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্রের নেতা, বিজ্ঞানী বা সোশ্যাল মিডিয়ার সবচাইতে রক্ষাকর্তা ইলন মাস্ক পর্যন্ত এর সঙ্গে জড়িয়ে আছে? আপনাদের সঙ্গে আজকের এপিসোডে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানলে চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, 1998 সালে একজন আমেরিকান মানুষ, তিনি একজন পেশায় শিক্ষক। তার ম্যাথমেটিক্সে ব্যাপক জ্ঞান এবং সেই জ্ঞান ভাণ্ডার নিয়ে আমেরিকার তাবড় নেতাদের সংস্পর্শে আসেন এবং একসময় বিশাল এক আরব কোটির সংস্পর্শে এসে তার পার্সোনাল অ্যাকাউন্ট্যান্টস হিসেবে কাজ শুরু করেন এবং সেখানেই তার উত্থান। মিলিয়ন ডলার উপার্জন করে তার শখের একটি দ্বীপ কেনেন। সেই দ্বীপে গড়ে ওঠে এই সাম্রাজ্য। এই প্রায় $8 মিলিয়ন এক সমুদ্রের মাঝে তিনি দ্বীপ কিনে ফেলেন। সেই দ্বীপটার আয়তন 75 একরেরও বেশি। এই 75 একরেরও বেশি জমিতে কি নেই? সেখানে আছে বিলাসবহুল বাংলো, গেস্টের থাকার জন্য জায়গা, সেখানে হেলিপ্যাড করে রেখেছেন হেলিকপ্টার নামানোর জন্য, সেখানে আছে সুইমিং পুল, আছে ড্যান্স বার। এত কিছু করে রেখেছে সেই দ্বীপের মাঝখানে। চারিদিকে সমুদ্র আর মাঝখানে এই স্বর্গের মতো একটি দ্বীপ। এই স্বর্গদ্বীপের ভিতরে এত কিছু আছে, আর হুর বা নারী থাকবে না তাই কখনো হয়? এই নারীর আমদানি করতে শুরু করে এই ভদ্রলোক। অবশ্যই এই ভদ্রলোকের নাম আপনাদের সামনে বলবো, তার আগে তার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরাটা খুবই আবশ্যিক। যেহেতু এত তাবড় বড় মাপের নেতাদের তিনি আকৃষ্ট করতে পারেন, তার মানে তো তিনি যে সে মানুষ নন। এই দ্বীপের, অর্থাৎ স্বর্গদ্বীপের ভিতরে এত কিছু আছে, আর এই নারীদেরকে আকৃষ্ট করার জন্য, নারীদেরকে নিয়ে আসার জন্য তিনি একটি বিশাল ছক কষে বসেন। আশেপাশের মানুষ এই দ্বীপের নাম দেন রেড লাইট দ্বীপ। অর্থাৎ আমরা জানি রেড লাইট মানে নিষিদ্ধ যে এলাকা, নিষিদ্ধ পল্লী নামে যেটা আমরা জানি, সেই নিষিদ্ধ পল্লী নামকরণের রেড লাইট দ্বীপ নামে আখ্যা দেন। এই দ্বীপের 12 থেকে 17 বছরের বাচ্চা মেয়েদের, এই 12 থেকে 17 বছরের নাবালিকাদের নিয়ে আসেন সেক্সুয়াল কাজে ব্যবহার করার জন্য। এই বাচ্চা মেয়েগুলো এই দ্বীপ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কেননা চারিদিকে জল দ্বারা বেষ্টিত। স্বাভাবিকভাবেই তাদের জীবন এক লহমার মধ্যে অন্ধকারাচ্ছন্ন হতে বাধ্য হয়। এই দামি জায়গায় নামি দামি লোকই আসে। সেই নামি দামি লোকের তালিকায় কে নেই? আছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, আছেন ইসরায়েলের প্রেসিডেন্ট, সেখানে যান রীতিমতো ইলন মাস্ক, সেখানে দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই আসতেন হকিংসের মতো বিজ্ঞানীও। স্টিফেন হকিংসকেও বেশ কয়েকবার সেখানে দেখা গিয়েছে। বিশ্ববিখ্যাত কমেডিয়ান ক্রিস টক্কার, তাকেও মাঝে মধ্যেই এখানে দেখা যেত। আর সদ্য যোগ হতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। কিন্তু এই সমস্ত এত গোপন কিছু ফাঁস হলো কোথায় থেকে?
ফাঁস তো হবেই, সব কিছুরই তো একটা শেষ বলে জিনিস আছে। এত ভিআইপি লোক এখানে আসতো, তাহলে এর মালিকই বা কে? হ্যাঁ, এর মালিক জাফরি এপস্টিন। এই এপস্টিন হচ্ছে এই টোটাল যে এই ব্লু প্রিন্ট সাজানোর মাস্টার মাইন্ড। কিন্তু এই মাস্টার মাইন্ডকে কীভাবে ধরা গেল? এত ভিআইপি মানুষ তার আশেপাশে আছে, তার বন্ধু তালিকায় হেড লিস্টে আছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কাছের বন্ধু, তার সঙ্গে প্রতি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 বার ফোনে এবং প্রায়শই দেখা হতো। এমনকি তারা পার্সোনাল ফ্লাইট শেয়ার করতেন। এত কিছু কাছের মানুষ যার, আর সে এই ধরনের কেলেঙ্কারি করলে তাকে ধরবেই বা কে? সবচাইতে মজার বিষয় আসে একটা ছোট্ট বিষয়ের মধ্যে। কথায় বলে, সত্য কোনোদিন চাপা থাকে না, অন্যায় কাজের হিসাব এই পৃথিবীতেই হবে। ইতিমধ্যে সাল 2005 মার্চ মাসে পাম বিচ থানায় একটি ডায়েরি দাখিল হয়। সেই ডায়েরিতে একটি 14 বছরের কন্যা তার বাবা এবং মাকে সঙ্গে নিয়ে এসে এই ডায়েরিটি করে এবং সেখানে উল্লেখ করে, আমার একজন সহপাঠীকে তুলে নিয়ে গেছে বডি ম্যাসাজ করার জন্য। বডি ম্যাসাজ করার জন্য একজন নারী আর একজন নারীকে নিয়ে যাচ্ছে কার কাছে? এই জাফরি এপস্টিনের কাছে। এটাই হচ্ছে সবচাইতে হাড় হিম করা প্রথম গল্প। পুলিশ যখন জানতে পারে যে জাফরি এপস্টিনের মতো মানুষ এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, প্রথমে তারা ডায়েরি নিতে গিয়েই হতদন্ত হয়ে যায়। কিন্তু আমেরিকার আইন ব্যবস্থাটা একটু অন্যরকম। ভারতীয় বা বাংলাদেশের আইন ব্যবস্থাগুলো যেরকম, তার চাইতে বেশ কিছুটা ডিফিকাল্ট। আমরা বাইরে থেকে যতই দেখি না কেন ডোনাল্ড ট্রাম্প, একনায়কতন্ত্র ইত্যাদি ইত্যাদি, তারপরেও সেখানে কংগ্রেস যে অধিবেশন, সেই অধিবেশনে প্রত্যেকটা দলের কর্মী এবং নেতারা পার্টিসিপেট করতে পারে। তাই চাপে পড়ে বাধ্য হয়ে এই যে ঘটনাটা শুরু হলো, অর্থাৎ পুলিশ ডায়েরির মধ্য দিয়ে পুলিশ তদন্ত করতে শুরু করে। তদন্ত করতে নেমে পুলিশের চোখ আরও কপালে। তারা বলছে, যখনই একজনের কাছে জিজ্ঞেস করছি বা একজন ভোক্তার কাছে জিজ্ঞেস করছি, একজন ভিকটিমের কাছে জিজ্ঞেস করছি, সেই ভিকটিম অলরেডি আরও 2 জনের নাম করছে। সেই 2 জনকে জিজ্ঞেস করলে আরও 4 জনের নাম বেরিয়ে আসছে। 4 জনকে জিজ্ঞেস করলে আরও 8 জনের নাম বেরিয়ে আসছে। অর্থাৎ এর শিকড় যে বহু গভীরে, সেটা পুলিশের বুঝতে সময় লাগে না। দ্রুত পুলিশ আরও তদন্তর ভার নিজের কাঁধে নিয়ে এগিয়ে যেতে থাকে। সেখানে বেরিয়ে আসে একের পর এক সত্য কথা। সেখানে কে নেই? আর সেখানে সবচাইতে বলা বাহুল্য, 13 থেকে 17 বছরের নাবালিকা বাচ্চা মেয়েদেরকেই টার্গেট করা হয় এবং বিভিন্ন স্কুল থেকে তাদেরকে মোটা টাকার লোভ দেখিয়ে, কখনো কোনো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় সেই দ্বীপে। আপনারা অনেকে জানতে চাইছেন সেই দ্বীপটার নাম কি, তাই না? লিটল সেন্ট জেমস। এই লিটল সেন্ট জেমসেই, এই ভূস্বর্গের দ্বীপে এই কুকর্ম চলত। আর এই কুকর্মে বাচ্চা নাবালিকা মেয়েদের বলির পাঠা করা হতো। সত্যি, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ঘটনাটা গা শিউরে ওঠার মতো না? আমিও সর্বপ্রথম যখন এই ঘটনাটা বা আরও গভীরভাবে পর্যালোচনা করে দেখেছি, তখন নিজেকে প্রশ্ন করেছি বারবার, এই ধরনের মানুষগুলো দেশের যারা হত্যাকর্তা, যারা বলে সবকা সাথ সবকা বিকাশ, যারা বলে বেটি পড়াও বেটি বাঁচাও, এই ধরনের স্লোগান দিয়ে যারা গদিতে বসে আছে, আর তারাই এই 13 থেকে 17 বছরের নাবালিকাদের সঙ্গে যৌন কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে। সত্যি ভাবতে অবাক লাগে। মুখে যতই আমরা যোগী বলি না কেন, তারা আসলেই যে বড় ভোগী, সেটা আমজনতার সামনে যখন এই ধরনের কথাগুলো উঠে আসে, তখন আমরা ভাবি আর বলি যে সত্যি এই পৃথিবীতে মানবিকতা মনে হয় পচে গেছে। কিন্তু মানবিকতা এখনও বেঁচে আছে। যদি মানবিকতা পচে যেত, তাহলে ওই পুলিশ অফিসারগুলো কখনো এই তদন্তর ভার নিত না এবং এই ধরনের মানুষের এগনেস্টে গিয়ে
পুলিশ তার ন্যূনতম বেতনে চাকরি করে, তার লাইফের রিস্ক সমস্ত কিছু আছে, নিজের জানকে বাজি রেখে উপেক্ষা করে মানুষের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য তারা তদন্ত করেছে। সত্যিই তো এই তদন্ত 2008 সালে এসে একটা মোড় নেয়। 8 সালে এই জাফরিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করে উপযুক্ত প্রমাণসহ তাকে আদালতে তোলা হয়। আদালতে তাকে দীর্ঘ দিন জেলে ধরে রাখতে পারেনি, মাত্র 18 মাসের জেল হয়। এত বড় একটা কেলেঙ্কারি, গোটা বিশ্ব যেখানে লজ্জায় মাথা নত হয়ে যায়। বাচ্চা নাবালিকা মেয়েগুলোর জীবন শেষ হয়ে গেছে, যেখানে তার সারা জীবনটা, বাকি জীবনটাই জেলে পচে যাওয়ার কথা ছিল, সেখানে মাত্র 18 মাসের জেল হয়। তবে আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে এমন এমন ভিআইপি জেল আছে যেগুলো সাধারণ মানুষের ভাবার বা চিন্তার বাইরে। সেই জেলে থাকে ওই ভদ্রলোক জাফরিকে জেলে 12 ঘন্টা, অর্থাৎ 8 থেকে 12 ঘন্টা জেলের মধ্যে থাকে। বাকি 12 ঘন্টা সে থাকে বিভিন্ন কাজে, যেহেতু বড় একজন বিজনেসম্যান, তাই তাকে জেলের মধ্যে এইরকম ঘুমানোর টাইমটাকেই রাখা হতো। অবাক বিষয় এটাই, এই 18 মাসের জেল তাকে এই 12 ঘন্টা জেলের মধ্যেও থাকতে হয়নি প্রতিদিন। 5 মাস আগেই সে প্যারোলে মুক্তি পেয়ে যায়। এটাই হচ্ছে আইনের ফাঁকফোকর। এত বড় ক্রাইম করার পরেও তিনি পার পেয়ে যান। কেন পার পেয়েছেন? কেননা তার মাথার উপরে সারা বিশ্বের তাবড় নেতাদের হাত আর কোটি কোটি ডলারের খেলা। টাকার কাছে সবাই নত হতে বাধ্য হয়, আমরা বারবার দেখেছি। অতএব এই নাবালিকা মেয়েগুলো যে বিচার পেল না, সেটা বলাই বাহুল্য। তবে 2018 সালে একটা নতুন মোড় নেয়। আমরা যাদেরকে বলি চতুর্থ স্তম্ভ, যাদেরকে আমরা বলি রাগ করে গদি মিডিয়া, এখনও পর্যন্ত মিডিয়া সব বিক্রি হয়ে যায়নি। মিডিয়ায় এখনও পর্যন্ত প্রত্যেকটা সাংবাদিক শেষ হয়ে যায়নি। তারা মাথা উঁচু করে বাঁচতে জানে। সেই জার্নালিজমের মধ্যে একজন সবচাইতে শক্তিশালী, যার ব্যাপক কনফিডেন্স, সেই জুলি নাইট ব্রাউন 2018 সালে, এই 2018 সালে তিনি এই তদন্ত নতুন করে শুরু করতে পারেন। হ্যাঁ, একজন সাংবাদিকের অনেক কাজ। তারা যদি মনে করেন কোনো নেতার কুকীর্তি, তারা যদি মনে করেন এই রাষ্ট্রের আসল যে খোলস বের করে দেব, তারা পারে। তার জন্যই তো তাদেরকে বলা হয় একটা দেশের চতুর্থ স্তম্ভ। অর্থাৎ একটা ঘরের যেমন 4টে পায়া থাকে, থাম থাকে, সেই 4টা পায়ের ভিতরে একটা পা হচ্ছে এই সাংবাদিক বন্ধুদের প্রতি কুর্নিশ জানাই আমার এই ভিডিওর মধ্য দিয়ে। 2018 সালে এই জুলি তিনি শুরু করেন নতুন করে এর ফাইল ঘাটাঘাটি করতে গিয়ে দেখেন ইমেলের মধ্য দিয়ে দেশের বিভিন্ন নেতাদের সঙ্গে তার কী যোগ সাজস। সেখানে আছে নরেন্দ্র মোদীজির মতো নেতারা, সেখানে আছেন মীরা নায়ারের মতো, অর্থাৎ জোহরান মামদানিকে নিয়ে আমরা যে এত কথা বলছি, জোহরান মামদানির মা মীরা নায়ারের মতো নাম। সেখানে আছে ইলন মাস্কের মতো নেতার নাম। আপনারা জানেন গোটা বিশ্বে ইলন মাস্ক এখন এই স্যাটেলাইটের যুগে, ফেসবুক ইউটিউবের যুগে কে না জেনে থাকে, সে পর্যন্ত আছে। এইরকমভাবে নাম বলতে লাগলে প্রত্যেকটা দেশের এই ভিআইপি জোন এই স্বর্গদ্বীপে প্রবেশ করেছে, আর 13 থেকে 17 বছরের নাবালিকা মেয়েদের সঙ্গে তারা কর্মে যুক্ত হয়েছে। এটাই হচ্ছে সবচাইতে ভয়ানক সত্য কথা। কিন্তু এই নিয়ে ভারতের কি তোলপাড় হচ্ছে? শুধুমাত্র কংগ্রেস যদি একটা টুইট করে ছেড়ে দেয় তাহলে কি মোদিজির বিচার হয়ে গেল? সেখানে আমেরিকার প্রেসিডেন্ট যতই যুদ্ধ খেলা করুক না কেন বাইরের দেশের সঙ্গে, তাহলেই কি এই সঙ্গে সমাধান হয়ে গেল? তবে বলা রাখা ভালো, এই 2018 সালে যখন তদন্তভার শুরু হয় এবং সবচাইতে শক্তিশালী সাংবাদিক জুলি নাইট ব্রাউনের তত্ত্বাবধানে এই কেস নতুন করে আবার ওঠে। এই কেস তদন্ত করতে গিয়ে দেখা যায় আবারও অ্যারেস্ট হয়ে যায় ওই জাফরি অ্যারেস্ট করার পরে জাফরিকে জেল হেফাজতে রাখা হয়। জেল হেফাজতেই সে মৃত্যুবরণ করে। কথিত আছে যে
বলছে যে তিনি নাকি সুসাইড করেছেন, আবার কেউ বলছেন তাকে মেরে দেওয়া হয়েছে সত্য লোপাট করার জন্য। এই নিয়েই আমেরিকার সংসদে বারবার তোলপাড় হয়েছে। এখন নতুন করে এই কথা কেন বলছি, এত পুরাতন দিনের ঘটনা। আজকের দিনে আলোচনা এই কারণে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সত্য উন্মোচন হবে। আজকের দিনে সত্য উন্মোচন করতে গিয়ে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই পড়ছেন, সঙ্গে পড়ছে এতদিন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ভালো ভালো বন্ধুগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এই 13 থেকে 17 বছরের যে বাচ্চা নাবালিকা মেয়েগুলোর সঙ্গে এই ধরনের বলাৎকারমূলক কাজ হলো, তার বিচার বিশ্ব আদালত এখনো পর্যন্ত দিতে পারছে না। একজন মানুষ যে এই দ্বীপের মালিক ছিল এবং এই গোটা ব্লু প্রিন্টের সাজানো পৃথিবীর বুকে একটি কুখ্যাত স্বর্গ তৈরি করেছিল, সে না হয় মৃত্যুবরণ করেছে, পালিয়ে গেছে, কিন্তু তার সহযোগীরা তো এখনো পর্যন্ত পৃথিবীর মাটিতে আছে। তার বিচার কে করবে? প্রত্যেকটা দেশের মানুষের উচিত, যদি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকে, অবশ্যই তাদের কাছ থেকে প্রশ্ন করা উচিত। আপনারা বলবেন এই 75-80 বছর বয়স যাদের, তারাও যে এই ধরনের যৌন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, আপনার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। আসলেই তাই, সত্যিই তাই। আমরা যখন দেখছি যে মোদিজির বয়স 75+ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের বয়স 80+, এইরকমভাবে এই যে যাদের নাম জড়িয়ে যাচ্ছে তাদের যে বয়স, সেই বয়সে যে এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়ানো যায়, সেটা কবে এরা মরলে বুঝি ভীমরুতিতে যাবে। তাই যখন আমরা এলাকাতে এই ধরনের ঘটনাগুলো দেখি, আমরা ছিচিৎকার করি। আর যখন দেশের নেতামন্ত্রীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিই। আপনার কি মতামত? এই ধরনের নেতাদেরকে ফুল দিয়ে বরণ করা উচিত না চুটি দিয়ে বরণ করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের বাস্তব গল্প তুলে ধরি আমি, থটস অফ সানারুল। পেজটি যদি নতুন হন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন।